নমস্কার, শুরু করছি বাংলা বাজারের মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয় দফা ১, দাবি ১, পদত্যাগ পদত্যাগ। সিবিআই এর কাছে আরজিকর মৃতার মামলা চলে গেছে। এমনিই নয়, উচ্চ আদালতের মনে হয়েছে যে রাজ্য সরকারের পুলিশ কিছু জিনিস লুকোতে চাইছে, কিছু অন্য মতলব আছে। তারা যথেষ্ট নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে মামলাটার তদন্ত তো করছেই না, বরং তাদের আসল লক্ষ্য এই হত্যা ধর্ষণের প্রকৃত অপরাধীদের আড়াল করা। তাই তারা মামলাটা তুলে দিয়েছে সিবিআই এর হাতে। হাথরসে যখন মৃতদেহ মা বাবার হাতে না দিয়ে পুলিশি পাহারাতে, শ্মশানে নয় ধান খেতেই মাঝরাতে পুড়িয়ে ফেলা হয়, তখন বিচার ব্যবস্থার ভুরু পর্যন্ত কুঁচকোয় না। যখন বিলকিস বানুর ধর্ষকদের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেল থেকে বার করে মালা পরানো হয়, মিষ্টি খাওয়ানো হয়, তখন তা নিয়ে এক সিদ্ধান্ত নিতে ৩ মাস কেটে যায়। বিচারালয় থেকে অনুমতি নিয়ে ধর্ষণের খুনের অভিযুক্ত নয়, বিচারে দোষী সাব্যস্ত, যাবজ্জীবন জেল খাটার সাজা পেয়েছে যে গুরমিত রাম রহিম, তাকে যখন খুশি প্যারোল দেওয়া হয়। তিনি জেল থেকে ১৯ গাড়ির কনভয়ে ফেরেন, নিজের আখড়াতে ভাষণ দেন, শখ আহ্লাদ মিটিয়ে জেলে ফেরেন, আবার আখড়াতে যান। ২ বছরে ৭ বার ৫০ দিনের প্যারোলে, একবারের ৫০ দিনের প্যারোলে তিনি বেরিয়েছেন বিচারালয়ের অসীম করুণায়। সেই বিচার ব্যবস্থা যখন এই হত্যা আর ধর্ষণের মামলা সিবিআই এর হাতে তুলে দিতে চান, তা নিশ্চয়ই বিচারের স্বার্থে, এবং তা নিয়ে কোনো কথা বলার অবকাশ আমাদের নেই। কিন্তু কাদের হাতে এই মামলা দেওয়া হলো? এই বাংলারই ২৯টা বড় বড় মামলা, আরো অনেক মামলা আছে, ২৯টা বড় বড় মামলা তাদের হাতে আছে। সেই নারদা, সারদা, রবি ঠাকুরের নোবেল থেকে, নন্দীগ্রাম গুলি চালনা থেকে, তাপসী মালিকের ধর্ষণ, খুন, কোন মামলাটা তারা কিনারা করতে পেরেছেন? বুকে পিঠে সিবিআই স্ট্যাম্প লাগানো জামা পরে তারা আসেন। প্রতিটা মামলার শুরুতে তাদের ছবি ওঠে। তারা দিল্লি থেকে আসেন, দেখে মনে হয় ব্যাস এই তো ফেলুদার মাসতুতো ভাইয়েরা হাজির। তারপর দিন যায়, মাস যায়, বছর যায়, একটারও কিনারা করে উঠতে পেরেছেন? সাকসেস রেট কি? এতগুলো মামলার গতি আমাদের জানা নেই, কিন্তু বিচারপতিদের মনে হয়েছে এই আরজিকর ধর্ষণ এবং হত্যার মামলার কিনারা করবেই এই সাধের লাউ থোড়ি সাধের সিবিআই। তো আসুন দেখা যাক সিবিআই কি করবে, কি করতে পারে। আমাদের পুলিশ ব্যবস্থা সম্পর্কে, মানে রাজ্যের পুলিশ সম্পর্কে, রাজ্যের খুব একটা মানুষের বিরাট ভরসা আছে না? নেই। দেশের সিবিআই এর উপরে মানুষের খুব একটা ভরসা আছে না? নেই। রাজ্যের পুলিশ কি রাজ্যের সরকারের প্রভাবিত নয়? রাজ্যের সরকার কি তাদেরকে যেরকম খুশি কাজে লাগায় না? লাগায়। সিবিআই কে কি কেন্দ্রীয় সরকার, মানে দিল্লির সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার যেভাবে খুশি কাজে লাগায় না? লাগায়। কিন্তু যখন বিচারালয়ের মনে হয় তখন তাদেরকে এই কাজটা দেওয়া হয়, অর্থাৎ বলটা যুক্তরাষ্ট্রীয় ক্ষেত্রে যে সরকারে আছে যারা, তাদের দিকে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তারা কি করবে, কি কি করতে পারে, কোন কোন দিকগুলো তারা দেখবেন, আর কোনখান থেকে নতুন তথ্য বের হতে পারে? প্রথম কাজ ছিল ডেড বডি ইনকোয়েস্ট। এটাকে বলে সুরতহাল। সেই ইনকোয়েস্ট হয়েছে যেখানে 2জন মহিলা ডাক্তার ছিলেন মৃতার মা। সেই ইনকোয়েস্ট রিপোর্ট দেওয়া হয়েছে। এরপর নিয়ম মেনেই পোস্টমর্টেম করা হয়েছে। সেখানেও 4 জন জুনিয়র ডাক্তার ছিলেন। সেখানেও সমস্তটার ভিডিওগ্রাফি হয়েছে। ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের একজন সেই পোস্টমর্টেম রিপোর্ট তৈরির সময়ে হাজির ছিলেন। যাবতীয় ভিসেরা সংরক্ষণ করা হয়েছে, তার নাম্বারিং করা হয়েছে, তার তালিকা আছে, বডি ফ্লুইড ইত্যাদি রাখা আছে, ইউটেরাস রাখা আছে, ঘর মানে সেই কনফারেন্স রুম ইনট্যাক্ট, যেই ভাঙার চেষ্টা করুন বলে বলা হোক, তা রাখা আছে। হত্যার পরের দিন থেকে নয়, ওখানে পাশেই নির্মাণের কাজ চলছিল, তা সেমিনার রুম থেকে দূরে, কিন্তু সেই নির্মাণও বন্ধ রাখা হয়েছে। বলা হচ্ছে ওইখানে বাথরুমে নাকি হত্যাকারীরা হাত ধুয়েছে, জেনে নিন।
ওই বাথরুম কার্যকরী অবস্থাতে ছিলই না, মানে তাতে জল ইত্যাদি ছিল না, তার আগে থেকেই ওই বাথরুম অব্যবহৃত ছিল, এগুলো সিবিআই আধিকারিকরা জানবেন, যেমন জেনেছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। একজন তো গ্রেপ্তার, যাকে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত হিসেবেই চিহ্নিত করেছেন। তাকে বারবার জেরা করে কলকাতা পুলিশ জানার চেষ্টা করেছিল যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, নাকি সে একলাই এই কাজ করেছে। সিবিআই সেই কাজটাই করবে। কাজটা করার সময় কাকে সঙ্গে রাখবে সেটা নিয়ে একটা বড় করে খবর হবে, রাখা হবে সাইকিয়াট্রিস্টদের, সেটাই খবর। কলকাতা পুলিশ সেই অভিযুক্ত সেই রাতে কোথায় ছিল, আর কোথায় কোথায় গিয়েছিল, আর কার সঙ্গে যোগাযোগ করেছিল, কি কি করেছিল, এসব জানার চেষ্টা করেছে। একটা মিনিট টু মিনিট ম্যাপিং করা হয়েছে, সিবিআই সেই ম্যাপিং আবার করবে। ওই দিন আরও যে 4 জন জুনিয়র ডক্টর সেখানে ছিল, যাদের সঙ্গে এই মৃতা সেদিন খাবার দাবার খেয়েছে, কথা বলেছে, তাদের সঙ্গে, সেই সমস্ত লোকজনদের সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ, সিবিআইও কথা বলবে। চেস্ট ওয়ার্ডের নার্স, অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলেছে কলকাতা পুলিশ, সিবিআইও কথা বলবে। সুপারকে ডেকে কথা বলবে, আরও যারা মাথায় ছিলেন তাদেরকে ডেকেও কথা বলবে সিবিআই। যারা তারা ভাবছেন, মানে যারা ভাবছেন ডাকবে আর জেলে পুরবে, তারা খুব শিগগিরই আশাভঙ্গ হবে। কতদিন বসে রয়েছেন শুভেন্দুর অনুগামীরা, এই অভিষেক জেলে গেল বলে এখনো জেলে পড়া যায়নি। এখানেও অনেকের এমন আশা আছে বটে, কিন্তু এই মামলাতে না, এই মামলাতে জেলে পড়া যাবে না। কারণ এই মামলাটা হত্যা আর ধর্ষণের। গ্রেপ্তার করতে একটা মোটিভ, 2 সাক্ষ্য প্রমাণ লাগবে। একটা পারসেপশন ব্যাটলে এক নাম না জানা বা জানা থাকলেও ওই স্বাস্থ্য ব্যবস্থার লোকজনদের কাছে এক দুর্নীতিপরায়ণ মানুষ হিসেবে পরিচিত সন্দীপ ঘোষকে হঠাৎই এই হত্যা আর ধর্ষণ মামলার মাঝখানে দাঁড় করিয়ে আসলে এক সুযোগ করে দেওয়া হলো। কিছুদিন পরেই তিনি বলতে পারবেন, দেখলি আমাকে সিবিআইও ছুঁতে পারল না। তিনি হয়তো এই আপাত দাগমুক্ত চেহারা নিয়ে আবারও ওই আরজি করে গিয়ে বসবেন। লাভের মধ্যে লাভ এটা হলেও হতে পারে। কিন্তু এই সিবিআই নতুন কি পাবে বা পেতে পারে? কারণ টাস্কটা কিন্তু শুধু এই ধর্ষণ আর হত্যার তদন্তই নয়। এই তদন্ত চলাকালীন রোজ নতুন তথ্য ফাঁস করে এটা বোঝানো যে এতদিন কলকাতা পুলিশ কিছুই করেনি, এটা সিবিআই টাস্ক। শুরু হয়ে গেছে সেটা। সারা রাত তল্লাশি চলেছে ওই আরজি করে। ওই সন্দীপ ঘোষকে মাঝ রাস্তায় ডেকে এনে সেখান থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা, সারা রাত জেরার পরে আবার ভোর রাতে ছেড়ে দিয়ে আবার বেলায় ডাকা, আবার ডাকা, মানে টেলিভিশন চ্যানেলের ক্রাইম রিপোর্টারদের এক পায়ে খাড়া হয়ে এখন দেখে যেতে হবে আর জানিয়ে যেতে হবে এই তথ্য। উনি এলেন, উনি গেলেন, উনি এলেন, উনি গেলেন। ওনারাই ফাঁস করে দেবেন যে ওই অপরাধী ভোর এতটার সময় ওই জায়গাতে ছিলেন। অমনি এক্সক্লুসিভ আকালে ভোগা রিপোর্টাররা তা জানাবেন ব্রেকিং নিউজ। জানানো হলো অপরাধী 15 মিনিটের জন্য ট্রমা সেন্টারে গিয়েছিলেন সেদিন সকালবেলায়। লালবাজারের গোয়েন্দারা হাসছেন, তার আগের দিনের ডিটেইল ম্যাপিং তারা তো আগেই করে ফেলেছেন। এসব আছে, করা আছে, এসব চলবে। আসলে নিগা কাहीं পে নিশানা কাहीं পে যেটা বলা হচ্ছে সেটা তো উদ্দেশ্য নয়, সেটা বিদহ। একটা নৃশংস খুন আর ধর্ষণের ঘটনা পাওয়া গেছে, তার তদন্ত হোক, ধরা পড়ুক দোষীরা। কেবল এটাই তো কোনো সভ্য সমাজের লক্ষ্য হতে পারে না। নিশ্চিতভাবে আসা উচিত নারীত্বের অবমাননা, নারী নির্যাতন, কর্মস্থলে নারীদের অবস্থা, পুরুষতান্ত্রিক এক সমাজে নারীদের অবস্থান, এসব তো এই সুযোগেই আসাই উচিত। এক ঝটকায় প্রত্যেকের ঘরে সকালবেলার জলখাবারের সঙ্গেই থাকা উচিত এই চর্চা। তাই রিক্লেম দ্য নাইট এক অত্যন্ত উচিত সময়োচিত ডাক। রাতের দখল নাও, যাতে মানুষ সাড়া দিয়েছে, এবার সেই আলোচনাকেও আরো এগিয়ে নিয়ে যাওয়াটাই উচিত। কিন্তু না, এখানে নিশানা তো আলাদা। 13-14 বছর ক্ষমতার বৃত্তের বাইরে নির্বাসিত বামেদের লক্ষ্য তো অষ্টম বামফ্রন্ট সরকার। কাজেই তাদের লক্ষ্য মমতার পদত্যাগ। বিজেপি সেই 2019-এই বাংলার দখলের ডাক দিয়েছিল, এখন ক্রমশ পিছোচ্ছে, আসন কমছে, মানুষের মধ্যে সাড়া নেই। কাজেই তাদেরও লক্ষ্য এক এবং অভিন্ন।
মমতার পদত্যাগ, দাবি এক, দফা এক, পদত্যাগ পদত্যাগ। এক নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী কেন সন্দেহের তীরে থাকা দোষীদের পদত্যাগ চাই বলে স্লোগান দিচ্ছেন? ধনঞ্জয়ের ফাঁসির সময়ে ওই ডোরিনা ক্রসিংয়ে দলের মঞ্চে মুখ্যমন্ত্রীর স্ত্রী যখন ধনঞ্জয়ের ফাঁসি চাই বলেছিলেন, তখন কে প্রতিবাদ করেছিল? মুখ্যমন্ত্রী কেন বলছেন রাজ্য সরকারের পুলিশের ওপরে ভরসা রাখুন? রেজওয়ানুর হত্যা মামলার সময় হুবহু এক কথা বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ভরসা রাখুন। সিবিআইয়ের কাছে মামলা গেছিল অনেক পরে, তাপসী মালিকেরও তাই। আসলে রাজনৈতিক দল সরকারে থাকলে এক চেহারা, বিরোধী দলে থাকলে আর এক চেহারা। দেখতে দেখতে মানুষ ক্লান্ত। কেন ফুটবল ডার্বি বাতিল হলো? এই অবস্থাতে অত বড় মানুষের জমায়েত সামলাতে পুলিশ দেওয়া সম্ভব নয়, এবং এই অবস্থাতে আরো কিছু ঘটনা ঘটে যাক সেটা চাইছেন না সরকার, অনুমতি দিলেন না, তার প্রতিবাদ চলছে। যদি অনুমতি দিতেন, কিছু যদি ঘটে যেত, তাহলে তো কথাই নেই। এমনিও অনুমতি দিলে সমাজ মাধ্যমে লেখা হতো শোকের আবহে ফুটবল খেলার আয়োজনে হাজার পুলিশ মোতায়েন। যে যা পারছেন লিখে যাচ্ছেন, যা খুশি লিখুন। মতামত দেবার অধিকার প্রত্যেকের আছে, থাকাই উচিত, কিন্তু তথ্য দেবার আগে যাচাই করার দরকার আছে। কোনো এক অঙ্কিতা বাউরি নাকি একজন সেই রাতে ঘরে ফেরার পথে ধর্ষিতা হয়েছেন, নিখোঁজ হয়েছেন, মৃত, এই সমস্ত লেখা হলো। লিখলেন কারা? যাদের সমাজ মাধ্যমে মানুষের চোখ থাকে, তাদের সোশ্যাল মিডিয়া টুইট, তাদের ফেসবুক মানুষ দেখে। তারপর লক্ষ মানুষ দেখার পরে টুক করে সেটাকে তুলে নিলেন, জ্বালালেন না যে এটা ভুল হয়ে গেছে। ইতিমধ্যে লক্ষ মানুষ অঙ্কিতার ধর্ষণ আর মৃত্যুর দাবি তুলছেন, মৃত্যুর বিচারের দাবি তুলছেন, কারা এর পেছনে আছে খুঁজে বার করুন তার দাবি তুলছেন। অথচ আসল পোস্ট উধাও। একজন একটা অডিও রেকর্ডিং করলেন, তারপর তা ভাইরাল হয়ে গেল। জানিস তো ওকে না জরাসন্ধের মতো চিরে দিয়েছে, ব্যাস। তারপর সেই ভাইরাল ক্লিপ আপাতত উধাও, কিন্তু তার বেসিসে প্রশ্ন উঠছে ওই 4 জন ডাক্তারের ফাঁসি চাই। এক হাফ সাংবাদিক লিখলেন, এই ছবির ছেলেটিকে চেনেন? তাহলে পুলিশকে খবর দিন। কেন? সেসব উচ্চ থাকলো, বুঝিয়ে দেওয়া হলো এই মুহূর্তে এই হলো পালের গোদা। তারপর সেই পোস্ট তিনি টুক করে তুলে নিলেন, কিন্তু বিষয় আর ছবি ভাইরাল। আরজি করে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় এমন বহু তথ্য অনায়াসে ছড়ানো হয়েছে সমাজ মাধ্যমে, যার অধিকাংশই ভুয়ো বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই লালবাজার ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে 70 জনকে সমাজ মাধ্যমে নোটিশ পাঠিয়েছে। এবং যেহেতু বিরাট অংশের মানুষের মধ্যে প্রথম ধারণাটা এটাই যে পুলিশ নিজেই এই ব্যাপারে জড়িত, তাই তাদের বিশ্বাসযোগ্যতাও তলানিতে। ময়না তদন্তকারী চিকিৎসক থেকে ওয়াকিবহাল মহলের দাবি যা ছড়ানো হচ্ছে তার সবকিছু ঠিক নয়। মনোরোগ চিকিৎসকদের যদিও দাবি ভুয়ো তথ্যের বিস্ফোরণ ঘটছে, ভীত এই সমাজকে ভুয়ো তথ্যের ভান্ডার আরো আতঙ্কিত করে তুলছে। সমাজ মাধ্যমে কয়েকদিন ধরে ঘুরছে তরুণীর সুরতহালের রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট। তারপরেই ছড়ায় যে ঘটনাস্থল থেকে 150 গ্রাম বীর্য সেমিনাল ফ্লুইড পাওয়া গেছে। স্ত্রীরোগ চিকিৎসক অভিনিবেশ চট্টোপাধ্যায় তিনি বলছেন এই তথ্য ভিত্তিহীন। বীর্যের ক্ষেত্রে তরলের একক মিলিলিটার ব্যবহার হওয়ার কথা, গ্রাম নয়। একটি পুরুষ শরীর থেকে প্রতিবার বীর্যপাতে 1.5 থেকে 5 মিলিলিটার বীর্য নিঃসরণ হতে পারে। অর্থাৎ ঘটনাস্থলে 150 মিলিলিটার বীর্য পেতে গেলে ধর্ষকের সংখ্যা অন্তত 30 জন হতে হবে। তার দাবি যদি ধরি 150 মিলিলিটার বীর্য মিলেছে, তা হলেও ধর্ষণের মতো ঘটনায় বেশিরভাগটাই হবে রক্ত। পরীক্ষাগারে পরীক্ষা ছাড়া যার ব্যাপারে কোনো কিছুই বলা যায় না। সমাজ মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে নির্যাতিতার পেলভিক বোন আর কলার বোন ভাঙা হয়, পা মাঝখান থেকে 90 ডিগ্রি কোণে চিরে দেওয়া হয়। ঘটনার সময় তরুণীর হাত পা অন্য কেউ চেপে ধরেছিল। অর্থাৎ খুনি এবং ধর্ষক একাধিক। দীর্ঘদিন ময়না তদন্তের কাজে যুক্ত শহরের বিভিন্ন লোকজন যারা বিশেষজ্ঞ, ফরেন্সিক মেডিসিনের যারা চিকিৎসক, তারা বলছেন সমাজ মাধ্যমে অনেক কিছুই লেখা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টে না দেখেই।
কিছু বলা সম্ভব নয়। যারা বলছেন তারা ভুল বলছেন, যারা ময়নাতদন্তের সঙ্গে যুক্ত নন তারা এই সমস্ত বলছেন কি করে? ময়নাতদন্তকারী চিকিৎসকদের দাবি নিয়ম মানলে বুঝতেন ময়নাতদন্তের বাইরে এবং ভেতরের আঘাত দেখার মধ্যে একটা পার্থক্য থাকে। দেহের পোশাক, মাথা, পা পুরোটা দেখা হয়। সেই পর্যায়ে শরীরকে মাথা, বুক, পেট, যৌনাঙ্গ হিসেবে ভাগ করে দেখা হয়। অঙ্গ প্রত্যঙ্গের ওজন নেন অনেকে, তাতে আলাদা আলাদা করে কোনো রোগ ছিল কিনা, কোনো অসুস্থতা সেখানে ছিল কিনা সেটা বোঝা যায়। এরপরে আঘাত ধরে ধরে নম্বর দিয়ে লেখা হয় যে এখানে এত নম্বর, এখানে এত নম্বর, এখানে এত নম্বর। আদালত ব্যাখ্যা চাইলে যাতে বলা হয় হ্যাঁ ওই 4 নম্বর জায়গাটা এটা হয়েছিল। সেই নম্বর দেওয়াকে হাড় ভাঙার নম্বরের সঙ্গে ধরে নেওয়া হলো। তারা জানাচ্ছেন ধর্ষণ ও খুনের ঘটনায় আত্মরক্ষায় আঘাত আছে কিনা দেখতে হয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের সঙ্গে পরীক্ষাগারে পাঠানোর নমুনার রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যা চারপাশে ছড়িয়ে আছে সেগুলো মিলিয়ে দেখা হয়। সেসব আসার আগে সবাই বলে যাচ্ছেন কি হয়েছে, কি হতে পারে, এক্স্যাক্ট ঘটনা বলে যাচ্ছেন এইটা এটা 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 হয়েছে। এটা একজনের কাজ না, একজনের কাজ না। আপনি লিখতেই পারেন এটা একজনের কাজ না, আপনার মনে হতে পারে যে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু লেখা লোকানোর চেষ্টা চালাচ্ছে, আপনি লিখুন, আপনার সন্দেহ প্রকাশ করছেন, সেই অধিকার তো আপনার আছে। কিন্তু মিথ্যে তথ্য দিয়ে আসলে এই ঘটনার জড়িতদের সুবিধে করে দিচ্ছেন, এই বোধটা থাকা উচিত। অন্তত 50,000 সোশ্যাল মিডিয়ার পোস্ট আছে যাতে বলা হয়েছে এই ছেলেটি একলা এই কাজ করেনি, তার নাকি প্রচুর প্রমাণ আছে। তাদের কেউ কেউ নাকি শুনেছেন, ডাক্তার বন্ধুরা তাদের বলেছেন, কেউ কেউ বলেছেন মেয়েটির ডায়েরিতে নাকি লেখা আছে, কেউ কেউ বলেছেন আমাদেরকে যারা বলেছেন তারা বিশ্বাসযোগ্য, ইত্যাদি ইত্যাদি। যারা এসব লিখলেন তাদের মধ্যে কিছু বিশিষ্ট মানুষজন আছেন, ডাক্তার আছেন, অভিনেত্রী আছেন, অভিনেতা আছেন, বিশিষ্ট মানুষজন। এবার ধরুন সত্যিই দেখা গেল যে এই ধর্ষণ আর খুনে একজনই আছেন, ওই একজনই জড়িত, তাহলে মাস 3-4 পরে যখন আদালতে তার উকিল এসে হাজির হবেন এবং বলবেন যে এই 30-40-50 হাজার সমাজ মাধ্যমের ছবি দিয়ে আদালতে পেশ করবেন এবং বলবেন হুজুর আমার মক্কেল নয়, এইসব বিশিষ্ট মানুষেরা লিখেছেন যে এর পেছনে ছিল পাকা মাথা, এই ছেলেটি খুন করেনি, একে কেবল ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন কি জবাব থাকবে? উল্টো দিকে কি করছেন এই রাজ্যের একজন বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনি জোর গলাতেই বলছেন এই সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, অর্থাৎ তিনি খুনিও নন, ছেলেটা নির্দোষ। কে বলছেন? একজন নির্বাচিত বিধায়ক। শুনুন। আজকে যে মেয়েটা মারা গেল তার খুনিদেরকে অ্যারেস্ট করেছেন? করেননি। সঞ্জয় রায়কে ফাঁসিয়েছেন, সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। আসল যারা খুনি তাদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী আপনি। আচ্ছা, তিনি যদি সবটাই জানেন তাহলে তিনি সিবিআই এর কাছে যান, তিনি তো বিজেপি করেন, বলুন আসলে কি ঘটেছিল। বলবেন না। শুভেন্দু অধিকারী তার টুইটার হ্যান্ডেলে 5টা পয়েন্ট দিয়েছেন যা নাকি তিনি জেনেছেন। কি সেগুলো? 1, মৃতার ভিসেরা বদলে দেওয়া হয়েছে, উনি জেনে গেছেন। 2, এই ঘটনাতে আরো কয়েকজন জড়িত ছিল। 3, রক্তের স্যাম্পল ইত্যাদি বিভিন্ন তথ্য যা কলকাতা পুলিশ সংগ্রহ করেছিল তা বদলে দেওয়া হয়েছে। 4, ওয়াশ বেসিন বদলে দেওয়া হয়েছে। 5, মৃতাকে অন্য কোথাও হত্যা করে ওই কনফারেন্স রুমে রাখা হয়েছিল। সাংঘাতিক ব্যাপার। রাজ্যের বিরোধী দলনেতা এসব জানেন, প্রমাণ তথ্য না সেসব দেওয়ার দরকার তিনি মনে করছেন না। তিনি বলছেন আমি এগুলো জেনেছি। কিন্তু এই বক্তব্যের ভিত্তিতে লক্ষ লক্ষ মানুষ এই কথাগুলো বলে যাচ্ছেন। কেন করছেন? তৃণমূলের রাজ্যসভার সদস্য সুখেন্দু শেখর রায় তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন কুকুর কেন নিয়ে যাওয়া হলো 3 দিন পরে, কেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়ান ইন্টারোগেশন মানে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ কেন করা হবে না, সেখানে কেন ওই আমাদের অধ্যক্ষ আরজি করেন তাকেও কেন গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে না। এদিকে তথ্য বলছে ওই 9 তারিখে সন্ধ্যেবেলায় পুলিশের কুকুর গিয়েছিল, তাদেরকে ব্যবহার করা হয়েছিল, আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল 12 তারিখে। সুখেন্দু শেখরের বিবেক দংশনের কারণ কি ওনার মেয়াদ শেষ হয়ে আসা, নাকি দলের মধ্যে অন্য কোনো সমীকরণ জানি না আমি, কিন্তু মিথ্যে বলছেন এটা জানি। একদল করছেন যাদের এজেন্ডা আছে সেই আমার নানান রঙের দিনগুলো সেগুলো ফেরানোর,
এক দলের এজেন্ডা আছে ওই নানান রঙের দিনগুলোকে আনার, আর এক দলের এজেন্ডা হলো এই নানান রঙের দিনগুলোকে বজায় রাখার। কিন্তু মধ্যিখানে তাদের এজেন্ডার তলায় চাপা পড়ছে আসল কথাগুলো। সেই সব রাজনৈতিক এজেন্ডা ছকবাজির তলায় চাপা পড়ছে মূল অপরাধ। আপাতত ইস্যু একটাই, দাবি এক, দফা এক, পদত্যাগ পদত্যাগ, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এদিকে আকাশের আলো আরো উজ্জ্বল হচ্ছে, সাদা মেঘেরা তো আর এই ছকবাজিতে নেই, তাদের ইতিউতি আনাগুনা শুরু হয়েছে। দু চারটে শিউলি ফুল দেখলাম বাগানে, আর কানে বাজছে নাজিম হিকমত। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না, তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান, শবদেহ আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো, জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। সত্যি সত্যি কি মানুষ ভুলে যাবে এই কন্যাকেও? বিংশ শতাব্দীতে তো মানুষের শোকের আয়ু 1 বছর ছিল, এখন তো তার চেয়েও কম। যেমন করে আমরা ভুলেছি রেজওয়ানুরকে, কার মনে আছে? বলেছি খাদ্য আন্দোলনের শহীদদের, তেভাগার শহীদদের, অস্পষ্ট হয়ে গেছে তাপসী মালিক। তেমনই কি তবে এই কন্যাও? কারণ আপাতত তিনি সেন্টার স্টেজ থেকে বহু দূরে। আপাতত স্লোগান দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।